হাসিনার বাসভবন সুধা সদনসহ পরিবারের 7 প্লট ফ্ল্যাট জব্দ, 124 ব্যাংক হিসাব অবরুদ্ধ। ধর্ষণ বিরোধী গণপদযাত্রায় বাধা, পুলিশের লাঠিপেটা, শাহবাগে 30 কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। নারী নির্যাতনের ঘটনায় অবশেষে রিঙ্কু রাসেল কারাগারে, আইন বাস্তবায়নে ঘাটতি দেখছেন বিশেষজ্ঞরা। পাঠ্যপুস্তক নিয়ে অপপ্রচার, কাগজ বাণিজ্যে জড়িত নন রাখাল রাহা, বলছে এনসিটিভি। অরাজকতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর অনন্য গল্প এলো সালভাদের, বাংলাদেশের জন্য হতে পারে দৃষ্টান্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছেন সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: বিশ্বে বায়ু দূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন সুধা সদন সহ তার পরিবারের সদস্যদের জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত। এছাড়া শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুদকের আলাদা দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর আদালত এ আদেশ দেয়। সুমাইয়া খানের রিপোর্ট। বলে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও পরিবারের 7 সদস্যের নামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ পূর্বাঞ্চলের 60 কাঠা প্লট ও বিভিন্ন জায়গায় ফ্ল্যাট দখল করে। এর পরিপ্রেক্ষিতে আদালতে অবৈধ সম্পদ ও অর্থ জব্দের আবেদন করে দুর্নীতি দমন কমিশন। জব্দ তালিকায় আছে জয় পুতুলের নামে থাকা ধানমন্ডির সুধা সদন, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির গুলশানের ফ্ল্যাট, শেখ রেহানার সেগুন বাগিচায় একটি ফ্ল্যাট ও গাজীপুরে 2টি জমি এবং রাদান মুজিব সিদ্দিকির নামে নিকেতনের 2টি প্লট সহ 124টি ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি টাকা। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রেহানা ও তাদের সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 124টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। আমরা কিছুক্ষণ আগে জেনেছি এই 124টি অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। এদিকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় সরকার নির্ধারিত ফির 5 গুণ অতিরিক্ত অর্থ আদায় এবং বিপুল অর্থ বিদেশে পাচারের অপরাধে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম. মোস্তফা কামালের মেসার্স অরবিটাল এন্টারপ্রাইজ ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর স্নিগ্ধা ওভারসিজ সহ বেসরকারি 12টি এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মালয়েশিয়ায় প্রেরিত কর্মীর নিকট হতে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি কর্মীর নিকট হতে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ গ্রহণপূর্বক আত্মসাৎ, মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ প্রমাণিত হয়েছে। এই 12টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে 12টি পৃথক মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে আজও ছিল রাজপথ উত্তাল। যমুনা অভিমুখে গণপদযাত্রা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে গেলে বাধা দেয় পুলিশ। পরে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করা হয়। এর আগে জনসম্মুখে শাস্তিসহ 6 দফা দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের পাশাপাশি কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে 7 দিনের আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। মাহতাব মিনহাজের সহায়তায় দীপু শিকদারের রিপোর্ট। যমুনা অভিমুখে ধর্ষণের বিরুদ্ধে পদযাত্রা হোটেল ইন্টারকন্টিনেন্টালের কাছে গেলে এভাবে শুরু হয় সংঘর্ষ। চলে হাতাহাতি আর ধস্তাধস্তি। এক পর্যায়ে পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে যায় পদযাত্রাকারীরা।
পরে 9 দফা দাবিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের 5 প্রতিনিধি স্মারকলিপি দিতে যান। এর আগে ধর্ষণের প্রতিবাদে দুপুর 12টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন রাজধানীর অন্তত 30 কলেজের শিক্ষার্থীরা। এই সময় তারা মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়া সহ দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে। আন্দোলনকারীরা ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। প্রত্যেকটা ধর্ষককে জনসম্মুখে এমনভাবে ফাঁসি দেওয়া হোক যাতে পরবর্তীতে ধর্ষক জন্মাতে ভয় পায়। প্রকাশ্যে তাদের ফাঁসির শাস্তি দাবি করছি। তাদের চাওয়া সমাজে এমন পরিবেশ থাকুক যেখানে কেউ নারীদের অসম্মান করবে না। কেন আমাদের মা বোনরা রাস্তাঘাটে এইভাবে অপদস্থ হবে? তাতে ধর্ষকরা যদি বুঝতে পারে যে একটা নারীর দিকে তাকানো তাদের জন্য অনেক ভয়জনক হয়। যাতে আমরা রাত্রে করে বের হলেও কেউ আমাদেরকে গুলিচিত না তাকায়, আমাদের সেফ থাকতে চাই, এটাই আমাদের দাবি। আন্দোলনের এক পর্যায়ে বিক্ষুব্ধরা শাহবাগের মূল সড়কে অবস্থান নেয়। পরে পুলিশের অনুরোধে কয়েকটি দাবি জানিয়ে সরে যান তারা। আমরা ওদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে এখানে জনদুর্ভোগ সৃষ্টি করা উচিত হবে না। আপনারা একটু দয়া করে যেখানে ছিলেন সেখানে যান। ওরা আমাদের কথা শুনেছে এবং ওখানে গেছে। এদিকে একই দাবিতে অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাজীবী সংগঠন সাদা দল। নারী নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারকে 7 দিনের আলটিমেটাম দেন তারা। 7 দিনের মধ্যে সত্যভাবে অবস্থান নেন, নতুবা আমরা আমাদের এই আন্দোলন আমরা রাজপথে নিয়ে যাব। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর লালমাটিয়া ও শ্যামলী এলাকায় নারীদের উপর আক্রমণ ও সহিংসতার পৃথক ঘটনায় গ্রেফতার রিন্টু ওরফে রিঙ্কু ও রাসেলকে কারাগারে পাঠানো হয়েছে। সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। শ্যামলীর বিভিন্ন সড়কে এভাবেই নারীদের সাথে সহিংস আচরণ করতেন রাসেল হোসেন। যৌনকর্মী অপবাদে হামলা চালাতেন নারীদের উপরে। আইডি কার্ড দেখিয়েও রক্ষা পায়নি কেউ কেউ। এরপর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতেন। অন্যদেরও ভিডিও ভাইরাল করতে উৎসাহ দিতেন রাসেল। সোমবার সন্ধ্যায় মতিঝিল এলাকা থেকে গ্রেফতার হন রাসেল। সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়ে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয় তাকে। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানানো হয়। এই ঘটনার সাথে যিনি জড়িত মোহাম্মদ রাসেল হোসেনকে গতকাল ডিবি সাইবার ক্রাইম ইউনিট মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করে এবং এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ইচ্ছাকৃতভাবে এই নারীদেরকে হেয় করার জন্য এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এদিকে 1 মার্চ লালমাটিয়া 2 তরুণীর ওপর নীতি পুলিশি যৌনকর্মী অপবাদ এবং অতঃপর মব সৃষ্টি করে আক্রমণের ঘটনায় সমালোচিত হন স্থানীয় বাসিন্দা গোলামে মোত্তাকিম রিন্টু ওরফে রিঙ্কু। লালমাটিয়ার বাসা থেকে সোমবার দুপুরে গ্রেফতার হন এই রিন্টু। পুরুষদের মতো নারীরাও যেন তারা চলাফেরায় কোনো রকমের বাধা সৃষ্টি না হন এবং যে কেউ যদি আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে অবশ্যই আমরা কঠোরভাবে তা দমন করব। সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার রিন্টুকে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সমতা এবং ক্ষমতায়ন যুগের দ্বারপ্রান্তে সামষ্টিক উন্নয়নে লাগাম টানছে নারীর প্রতি সহিংসতা। আলোচিত 8 বছরের শিশু ধর্ষণ এবং সাম্প্রতিক সহিংসতা দৃশ্যমান শাস্তির অভাবেই যেন সামাল দেয়া যাচ্ছে না। ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গি বদলানোর তাগিদ সংশ্লিষ্টদের। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। হাসপাতালে মৃত্যুশয্যায় চেতনাহীন শিশুটির বয়স মাত্র 8 বছর। তার খুব কাছের স্বজনরাই ধর্ষক।
দেশ জুড়ে এবছর জানুয়ারিতেই ধর্ষণের শিকার হয়েছেন ৩৯ নারী। এর মধ্যে বিকৃত সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৮ জন। সামাজিক অবক্ষয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থা এবং বর্তমান প্রেক্ষাপটকে এ নেপথ্যের কারণ হিসেবে দায়ী করেন সংশ্লিষ্টরা। এই মুহূর্তে একটা সমাজের একটা ক্রান্তি লগ্ন দিয়ে আমরা যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত কে শাসন করছে, কে দেশ পরিচালনা করছে, আসলে আমরা ঠিক বুঝতে পারছি না। সেই কারণে যারা সমাজে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি তাদের খারাপ, নারীদের প্রতি নির্যাতন করে, তাদের সেগুলি বেড়ে যাচ্ছে। নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যে কোনো কঠোর এবং দৃশ্যমান শাস্তি না হওয়া। বাংলাদেশে গত 2 দশকে নারী বান্ধব অনেক আইন হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই আইনগুলোর তেমন কিন্তু বাস্তবায়নের জায়গাটি আমরা কখনো দেখতে পাই না। গেল 2 মাসে 294 নারী নির্যাতনের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার হয়েছেন 96 জন। এদের মধ্যে 44 জনই শিশু। বাংলাদেশ মহিলা পরিষদ এবং আইন ও সালিশ কেন্দ্রের গবেষণা তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ঘটনা 57টি। এর মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ 17টি। ধর্ষণের পর হত্যার 2টি ঘটনা ঘটেছে। এদের মধ্যে 5 জন প্রতিবন্ধী কিশোরী ও নারীও রয়েছেন। এছাড়া ধর্ষণের চেষ্টা 19টি, যৌন হয়রানি 26টি এবং শারীরিক নির্যাতনের 36টি ঘটনা ঘটেছে এই মাসেই। ধর্ষণ কিংবা নারীর প্রতি সহিংস আচরণের দৃশ্যমান শাস্তি না হওয়া অথবা আইনের বাস্তবায়নে ঘাটতি বাড়িয়ে তুলছে নিত্যকার এসব অঘটন। সমাজের যে দৃষ্টিভঙ্গি নারীর প্রতি, সেটি যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না আসছে এবং পরিবারের থেকে আসলে একটি শিশুকে সে যখন বড় হচ্ছে তখনই তাকে আসলে শেখানো হচ্ছে না যে একজন নারীর সাথে কী ধরনের আচরণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে রয়েছে, শিক্ষা ব্যবস্থা একটি বড় ত্রুটির জায়গায় রয়েছে। রাষ্ট্রের ভূমিকা এবং পেশি শক্তির বিরুদ্ধে সোচ্চার অবস্থানেই প্রতিরোধ গড়ে তোলা যাবে এই সামাজিক ব্যাধির। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি কোম্পানি গ্যাসপ্রম ইন্টারন্যাশনালের কাজের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সহযোগিতা চেয়েছে রাশিয়া। দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার জিখোজিন মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে এ অনুরোধ জানান। গ্যাসপ্রম 2012 সাল থেকে বাংলাদেশে কাজ করছে এবং গ্যাসের মজুত অনুসন্ধানে অংশীদার হিসেবে কাজ করেছে। 2023 সালে গ্যাসপ্রম ইন্টারন্যাশনাল ভোলায় আরও অনুসন্ধানের জন্য 5টি নতুন কূপ চিহ্নিত করে। ভোলায় 5টি কূপ খননের প্রস্তুতির জন্য গ্যাসপ্রমকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে সহযোগিতার জন্য উন্মুক্ত রয়েছে। প্রবাসীদের ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশন প্রক্সি ভোটকেই উপযুক্ত মনে করছে। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, একমাত্র প্রক্সি পদ্ধতিতেই ন্যূনতম সময় এবং রিয়েল টাইমে ভোট দেওয়া যায়। পদ্ধতিটি সর্বসম্মতভাবে গ্রহণযোগ্য হলে আইন পরিবর্তনে যাবে এসে। শিউলি শবনমের রিপোর্ট। বিশ্বের 40টি দেশে বসবাস করছে অন্তত 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি। তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে শুরু থেকেই কার্যকর উপায় খুঁজছে বর্তমান কমিশন। বিষয়টি নিয়ে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে ইসি। এতে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, পোস্টাল ব্যালট পদ্ধতি চালু থাকলেও এখন পর্যন্ত এই পদ্ধতিতে প্রবাসীদের কোনো ভোট কাস্ট হয়নি। তাদের আকাঙ্ক্ষা পূরণে আগামী নির্বাচনে প্রক্সি ভোটকেই কার্যকর মনে করছে ইসি। প্রক্সি ভোটিং বর্তমানে কয়েকটি দেশে বিভিন্ন পরিসরে প্রচলিত আছে, তার মধ্যে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া অন্যতম। এইটি একমাত্র পদ্ধতি যেটা ন্যূনতম ইন্টারভেনশনের মাধ্যমে সময়ের মধ্যে রিয়েল টাইমে করা সম্ভব। প্রক্সি ভোটের বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে আগামী 7 থেকে 8 এপ্রিল ওয়ার্কশপের আয়োজন করবে ইসি। এরপর রাজনৈতিক দলসহ বিভিন্ন পক্ষের সাথে আলোচনার মাধ্যমে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এখানে যদি আমরা সর্বসম্মতভাবে এইটাকে দেখি যে এটা গ্রহণযোগ্য হচ্ছে, তখন আমরা সিস্টেম ডেভেলপমেন্টে যাব এবং সিস্টেম ডেভেলপমেন্ট করার পরে আপনারা জানেন যে কোনো একটা নতুন সিস্টেমকে একটা টেস্টিং এবং অডিটিংয়ের মাধ্যমে যেতে হবে এবং পাশাপাশি কনকারেন্টলি সেটার জন্য আলাদাভাবে সময় না দিয়ে লিগ্যাল ফ্রেমওয়ার্কটাকে আমাদেরকে মডিফাই করতে হবে। বর্তমান যে আইন আছে এই আইনের পরিবর্তন প্রয়োজন হবে। প্রক্সি ভোটে একজন প্রবাসী তার হয়ে ভোট দিতে দেশে তার আত্মীয় বা বন্ধুবান্ধব যে কাউকে পছন্দ করতে পারবেন। অবহিত করার জন্য শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।
এই বছরই পাচার হওয়া কয়েকশো কোটি ডলার ফেরত আনা সম্ভব বলে আশা করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এজন্য সংশ্লিষ্ট দেশের সাথে চুক্তির প্রয়োজন আছে বলে মনে করেন তিনি। দেশের অর্থনীতি ভঙ্গুর মন্তব্য করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান জানান, বাংলাদেশ নির্ধারিত সময়ে আনুষ্ঠানিকভাবে এলডিসি গ্র্যাজুয়েশন বা মধ্যম আয়ের দেশে উন্নীত হতে পারবে কিনা তা পর্যালোচনায় কমিটি করা হয়েছে। তৌহিদুর রহমানের রিপোর্ট। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এছাড়া বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকায়ন, মংলা বন্দরের উন্নয়ন সহ আরও 6টি প্রকল্পের ক্রয় প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে গেছে। জানান, সংশ্লিষ্ট দেশের সাথে চুক্তি করা সম্ভব হলে এই বছরই কয়েকশো কোটি ডলার ফিরে আনা সম্ভব। এটা আর কিছুটা সম্ভব, এবং অনেক সময় দেখা যায় যে একদম হয়তো বড়দের 12 জন 11 জন দিয়েছে, তাদেরকে যদি না নিই আরও 200 কোটি টাকার বেশি অনেক আইডেন্টিফাই করা হয়েছে, সব মিলে হয়তো আমরা আনতে পারবো। বিদেশের শিক্ষার আড়ালে পাচার হওয়া অর্থ নিয়েও তদন্ত করা হচ্ছে বলে জানান অর্থ উপদেষ্টা। কিছুটা ইন্ডিকেশন আসো। এদিকে দায়িত্ব নেওয়ার পর প্রথম ব্রিফিংয়ে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। এখনো পুরোপুরি অ্যাসেসমেন্ট করে ছাড়তে পারেনি। দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থা মন্তব্য করে ভুয়া তথ্য উপাত্তের ভিত্তিতে এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ভুয়া তথ্যের বেসিসে যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য এটা ডেভেলপমেন্ট ন্যারেটিভের একটা সাপোর্টিভ একটা হিসেবে আমরা যে দাঁড় করাতে চেয়েছি, সেই ব্যাপারে আমাদের একটু কাজ করতে হবে। আমি মনে করি আমরা পুনর্বিবেচনা করার জন্য কমিটি হয়েছে। অ্যাকচুয়ালি সিদ্ধান্তটা একেবারে বাংলাদেশের হাতে পুরোপুরি না, তবে আমাদের অধিকার আছে, আমরা পুনর্বিবেচনা আবেদন করতে পারি। অর্থনীতির সার্বিক সূচক এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য সহায়ক নয় বলেও মন্তব্য করেন ডক্টর আনিসুজ্জামান। আশা করব আমার সরকারের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বই ছাপানোতে 400 কোটি টাকা বাণিজ্যের তথ্যকে গুজব বলে অভিহিত করেছে পাঠ্যপুস্তক বোর্ড। একই সঙ্গে কথিত কাগজ বাণিজ্যের সাথে রাখাল রাহার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। আদিত্য মামুনের রিপোর্ট। 2025 শিক্ষাবর্ষে 10টি শ্রেণীর পাঠ্যক্রমের জন্য প্রায় 41 কোটি বই ছাপানোর নির্দেশনা দিয়েছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। কাগজ স্বল্পতায় মাঝপথে থমকেও যায় মুদ্রণ। তবে আমদানি ছাড়াও দেশীয় ব্যবস্থাপনায় শেষ রক্ষা হয় এনসিটিবির। এরই মধ্যে ওঠে কাগজ বাণিজ্যের অভিযোগ। এসব নিয়েই পাঠ্যপুস্তক বোর্ডের এই সংবাদ সম্মেলন। পাঠ্যপুস্তকের পরিমার্জন বোর্ডের সদস্য রাখাল রাহার বিরুদ্ধে 400 কোটি টাকার কাগজ দুর্নীতির অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন বোর্ড চেয়ারম্যান। টেন্ডার, কাগজ ছাপানো এবং কাগজ কেনা হয়েছে নিয়ম মেনেই, সেখানে রাখাল রাহার কোনো ভূমিকা নেই। রাখাল রাহা নিজে জানেনই না এই আমাদের টেন্ডার প্রক্রিয়া সম্পর্কে, ওনার কোনো ধারণা নেই। এই যে 400 কোটি টাকার কাগজের আগেই তো উনি এনসিটিভির কাজ শেষ করে চলে গেছেন। সুতরাং রাখাল রাহা তো এই 400 কোটি টাকার কাগজের পিছনের এই গল্পের সাথে সে জড়িতই না। একই সাথে 102 কোটি টাকার কাগজ ক্রয় করা হলেও 400 কোটি টাকা কিভাবে হাতিয়ে নেওয়া হলো প্রশ্ন তোলেন বোর্ড চেয়ারম্যান। এটা সম্পূর্ণ ভুয়া, উদ্দেশ্যমূলক, বিভ্রান্তিকর, জাতিকে আমাদেরকে এনসিটিভিকে হেয় করার জন্য, আর যে সমস্ত ব্যক্তি আমাদের সাথে জড়িত বিভিন্নভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য। রাখাল রাহার শিক্ষা খাতের অভিজ্ঞতা বিবেচনায় তৎকালীন শিক্ষা উপদেষ্টা তাকে কমিটিতে স্থান দেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। পরিমার্জনের ক্ষেত্রে আমরা যেটা করেছি, বিষয় বিশেষজ্ঞদেরকে আমরা দিয়েছি। বিষয় বিশেষজ্ঞরা যা বলেছে আমরা তাদের উপরে হস্তক্ষেপ করি নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাখাল রাহার বক্তব্য তার নিজস্ব, সেখানে পাঠ্যপুস্তক বোর্ডের কোনো দায় নেই বলেও উল্লেখ করে এনসিটিবি। একজন রাখাল রাহা তার ব্যক্তিগত ধর্মবিশ্বাস ইত্যাদি, এটা তার ব্যক্তিগত বিষয়, এটার সাথে এনসিটিভির কাজের কোনো সম্পর্ক নাই। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। প্রভাবশালী গ্যাং, অপসংস্কৃতি, হত্যা ও নৈরাজ্য দমিয়ে এল সালভাদরে গড়ে উঠেছে একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো।
2019 সালে রাজধানী সান সালভাদরে 37 বছর বয়সী মেয়র নায়েব বুকেলে রাষ্ট্রপতি নির্বাচনে জয় পেয়ে ভেঙে দেন 3 দশকের রাজনীতির ধারাবাহিকতা। অভ্যুত্থান পরবর্তী স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দুর্নীতি ও অপরাধ দমনে নেন কঠোর পদক্ষেপ। আর ছাত্র জনতার অভ্যুত্থানের পর এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে জাতি। বিশ্লেষকদের মতে আগামীর বাংলাদেশের জন্য মডেল হতে পারে এল সালভাদর। আকবর হোসেন সুমনের প্রতিবেদনে বিস্তারিত। এল সালভাদর সেন্ট্রাল আমেরিকার ছোট্ট এবং ঘন বসতিপূর্ণ দেশটিতে 1821 সাল পর্যন্ত স্প্যানিশ দখলদারদের রাজত্ব ছিল। কফি বিপ্লবের পর চাঙ্গা হওয়া অর্থনীতিও 1932 সালের সামরিক অভ্যুত্থানে দোদুল্যমান হয়। 1979 সাল থেকে এক যুগ ধরে চলা গৃহযুদ্ধে বাড়ে অপরাধ প্রবণতা, দলবদ্ধ সহিংসতা, পারিবারিক বিচ্ছিন্নতা এবং আর্থসামাজিক সংকট। 79 থেকে 92 ওখানে সামরিক হুন্তা ছিল। সে সময় প্রচুর মানুষ হত্যা করা হয়েছে। 80 দশকের সেই অরাজকতা, রাজনৈতিক অস্থিরতা এবং অপরাধ প্রবণতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করে 90-এর দশকে। দুর্বল সরকার কাঠামো ভেঙে সংঘবদ্ধ অপরাধী দলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েই শুরু হয় নতুন পথ চলা। উনি এসে কি করছেন, সবচেয়ে বড় জেল তৈরি করেছেন, সব ইয়েদেরকে ঢুকিয়ে দিয়েছেন, গ্যাং মেম্বারদের বোধহয় 50,000 to 1 লাখ ঢুকিয়ে দিয়েছেন। ওনার দল কিন্তু সবচেয়ে বেশি ভোটে জিতেছে ওদের ইতিহাসে। বাংলাদেশেও ছাত্র জনতার অভ্যুত্থানও সাড়া ফেলেছে বিশ্বজুড়ে। একনায়কতান্ত্রিক আবহ ভেঙে বৈষম্যহীন শোষণমুক্ত রাষ্ট্র কাঠামো নির্মাণের রব উঠেছে এখানে। এল সালভাডরে যেরকম দুইটা পার্টি একটা সমঝোতা আনার চেষ্টা করছিল, আমাদের কিন্তু সেই অ্যাডভান্টেজ নাই। আমাদের কিন্তু একটাই পার্টি যে আমাদেরকে ডিস্টেবিলাইজ করতে চাচ্ছে। অভ্যুত্থান পরবর্তী অস্থিতিশীলতা নিয়ন্ত্রণ করে সমৃদ্ধির বাংলাদেশ গড়তেও এল সালভাদর হতে পারে মডেল। আমাদের যেহেতু আরেকজন নাই আমাদের পক্ষ হয়ে নেগোশিয়েট করার, আমাদের নিজেদেরই সংঘবদ্ধ হয়ে একসঙ্গে ছাত্র জনতা পলিটিক্যাল পার্টি একসঙ্গে হয়ে বেসিক কতগুলি ব্যাপারে ঐক্যমত এনে একটা নির্বাচন দিয়ে গণতান্ত্রিক প্রসেসে আমাদের ফেরত যেতে হবে। বুর্জোয়া ধারণা ভেঙে শুধুমাত্র রেজিম পরিবর্তন হিসেবে এই অভ্যুত্থানকে না দেখে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার নতুন পথ চলা শুরুর তাগিদ বিশেষজ্ঞদের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্বে বায়ু দূষণের তালিকায় 2024 সাল অনুযায়ী বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। আজকের আবহাওয়ায় রাজধানী ঢাকা দূষণে রয়েছে 4 নম্বর অবস্থানে। বায়ুমান সূচকে ঢাকার স্কোর 182 ও বাংলাদেশের 167, যা অস্বাস্থ্যকর বলে বিবেচিত। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট IQAR এ তালিকা আজ প্রকাশ করে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট IQAR বায়ু দূষণে বিশ্বের শীর্ষ দেশ ও শহরগুলোর তালিকা তুলে ধরে আজ। তালিকায় বায়ু দূষণে দেশ হিসেবে শীর্ষে আছে আফ্রিকার দেশ চাঁদ, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। তালিকায় বায়ু দূষণে আজ বিশ্বের শহরগুলোর প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি, দ্বিতীয় স্থানে রয়েছে চীনের বেইজিং, তালিকায় তৃতীয় স্থানে নেপালের কাঠমান্ডু, চতুর্থ ঢাকা, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিংশা ও উগান্ডার কাম্পালা। একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQAR। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী স্কোর 0 থেকে 50-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়, 151 থেকে 200 পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। 167 স্কোর বাংলাদেশের। রাজধানীর গুলশান 2, ঢাকার মার্কিন দূতাবাস ও মহাখালীর ICDDRB সংলগ্ন এলাকায় দূষণ তুলনামূলক বেশি। দূষণের ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন রাজধানীর বাসিন্দারা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বহাল, চূড়ান্ত তালিকায় নেই ওসমানী। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেওয়া স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত রহিত করেছে সরকার।
অন্যদিকে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবছর 7 বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার। সরকারের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত রহিত করেছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তবে এ বছরের চূড়ান্ত তালিকায় মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এমএজি ওসমানীর নাম নেই। এর আগে সরকারি সূত্রগুলো জানিয়েছিল এবার স্বাধীনতা পুরস্কারের তালিকায় এমএজি ওসমানীর নাম আছে। এমএজি ওসমানী 1985 সালে সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন। এবছর বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্যে কবি আল মাহমুদ, সংস্কৃতিতে কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার নভেরা আহমেদ, সমাজসেবায় ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে পপ সম্রাট আজম খান, শিক্ষক লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর এবং প্রতিবাদী তারুণ্যে বইয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। তবে বদরুদ্দিন ওমর বিবৃতি দিয়ে জানিয়েছেন তিনি পুরস্কার গ্রহণ করবেন না। বিগত সরকারের আমলে ব্যবসায়ী নেতারা একই সঙ্গে দুর্নীতি করেছেন এবং টেকসই উন্নয়নের কথা বলেছেন। এসডিজি রিপোর্ট 2025 ব্যক্তি খাতের উদ্যোক্তাদের ভাবনা নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় এ মন্তব্য করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, এসডিজি বাস্তবায়নে দেশে এখন সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রয়োজন। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নেম্মে। রাজধানীর বিসিএফসিসিতে জাতীয় এসডিজি রিপোর্ট ভিএনআর 2025 ব্যক্তি খাতের উদ্যোক্তাদের ভাবনা বিষয়ে আলোচনা সভা। উপস্থিত ছিলেন ব্যক্তি খাতের উদ্যোক্তারা, তুলে ধরেন তাদের নানা চ্যালেঞ্জ ও সুপারিশ। এখনো যে ইনভেস্টমেন্ট আসছে তার 96% আসছে বিদেশি, এবং এই স্টার্টআপগুলোকে বলা হয় যে সিঙ্গাপুরে গিয়ে রেজিস্ট্রেশন করো বা ইউএসএ গিয়ে রেজিস্ট্রেশন করো। আমি 3টা বড় চ্যালেঞ্জ দেখতে পাই বাংলাদেশে এই তথ্য প্রযুক্তি ইউজ করে আমরা এই যে কাজগুলো করব সেটার ব্যাপারে। তুলে ধরেন উদ্যোক্তাদের হাতে সাশ্রয়ীভাবে তহবিল পৌঁছানোর ব্যবস্থার কথাও। বাংলাদেশ ব্যাংকেরও $200 মিলিয়ন গ্রিন ফান্ড ছিল, এবং এটা আসলে খুব স্বল্প সুদে উদ্যোক্তাদের কাছে পৌঁছানোর কথা ছিল। ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট আর এসডিজি যদি ম্যাস লেভেলে ডিসিমিনেট করতে হয়, তাহলে একাডেমিক ইনক্লুশন অ্যান্ড কোলাবোরেশন আরও বাড়ানো উচিত। বিকেএমই এর সাবেক সভাপতি বলেন, দেশে অনেক ফান্ড থাকলেও সেগুলো পেতে যে মানদণ্ড থাকে তা পূরণ করাই কঠিন। অনেক ফান্ড কিন্তু অ্যাভেলেবেল আছে, অন পেপার ইউ উইল ফাইন্ড যে বাংলাদেশ ব্যাংক হ্যাভ $200 মিলিয়ন, অমুকে জাইকার এত ডলার। তো ওই ফান্ডে পৌঁছানোর জন্য যে ক্রাইটেরিয়াগুলো সেট করা হয়েছে সেটা একটা দুরূহ ক্রাইটেরিয়া। ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি বলেন, দেশে সোশ্যাল ফ্রেমওয়ার্ক না থাকায় উদ্যোক্তাদের কোনো উন্নয়ন হচ্ছে না। প্রাইভেট সেক্টর ব্যক্তি খাতে যারা আছেন তারা এসডিজি রিপোর্টিং, ডাটা শেয়ারিং এগুলো করতে পারবেন। আপনাদের দিক থেকে আগ্রহের অভাব নেই, কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা প্ল্যাটফর্ম দরকার বা ফ্রেমওয়ার্ক দরকার এটার জন্য। প্রতিযোগিতামূলক অর্থনীতি ফিরিয়ে আনতে হবে মন্তব্য করে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এখন প্রয়োজন সৎ যোগ্য নেতৃত্বের। ব্যক্তি খাতের প্রতিষ্ঠানকে ব্যবসায়ী অনুকূলের পরিবেশ দিতে হবে এবং তাদেরও একই রকমভাবে সৎ যোগ্য নেতৃত্ব দিয়ে সেইটাকে অর্জন করতে হবে। এসডিজি বাস্তবায়নে টেকসই কাঠামো এখনও দেশে নেই মন্তব্য করে 3টি বিষয়ের উপর জোর দেন ডক্টর দেবপ্রিয়। বিনিয়োগের পরিবেশ, বিনিয়োগের নেতৃত্ব ইত্যাদির বিষয়টি। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। জুলাইয়ে সাভারে আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 18 মে দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। এদিকে চাংখারপুলে শাহরিয়ার খান আনাস হত্যা ঘটনায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি কনস্টেবল নাসিরুলকে কারাগারে প্রেরণের আদেশ দেয় ট্রাইব্যুনাল। এছাড়াও খুলনায় জুলাই গণ অভ্যুত্থানে আহত ভিকটিম নাইম শিকদার, শেখ হেলাল, শেখ তন্ময় 121 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন। আসহাবুল ইয়ামিন ব্যাংক কলোনির সামনে একটি এপিসি থেকে একজন আহত গুলিবিদ্ধ ছাত্রের লাশ পুলিশ টেনে হিচড়ে এপিসি থেকে নামিয়ে নিচে ফেলছে। এই ঘটনায় প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করে উক্ত 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকারের শপথ পাঠ করানোর বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত করা এমন বিধান কেন
1972 সালের মূল সংবিধানের পরিপন্থী ঘোষণা করা হবে না এবং এই বিধান স্বেচ্ছাচারী, অসাংবিধানিক এবং সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী হওয়ায় কেন তা বাতিল করা হবে না জানতে চাওয়া হয়েছে রুলে। আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে রুলের জবাব দিতে বলা হয়েছে। জুডিশিয়ার যিনি লিড করবেন বাংলাদেশের প্রধান বিচারপতি, উনি ছাড়া আর বিকল্প কেউ হতে পারে না। কোর্ট আমাকে শুধু এনশিওর করতে চাইছে, জানতে চেয়েছে যে এটা প্রভিশনাল কনস্টিটিউশনে কী ছিল। আমি দেখিয়েছি যে এটা ছিল বাংলাদেশের রাষ্ট্রপতিকে বাংলাদেশের প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করাবেন এবং সেই অনুসারেই চলে আসছে। তখন কোর্ট রুল ইস্যু করেছেন। আগামী 20 মার্চের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ এবং এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। মঙ্গলবার ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। ডাকসুর পাশাপাশি দেশের অন্য সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেরও দাবি জানান তারা। সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, 90-এর পর থেকেই সরকারগুলো ক্যাম্পাসে বিরাজনীতিকরণের প্রক্রিয়া চালিয়েছে, যা দেশের আগামীর নেতৃত্ব তৈরিতে সহায়ক নয়। 5 অগাস্টের অভ্যুত্থানের পর এখন সময় এসেছে ছাত্র সংসদগুলো কার্যকর করার। সংবাদ সম্মেলন শেষে ভিসি বরাবর স্মারকলিপি দেওয়া হয়। ফেব্রুয়ারিতে ডাকসু হওয়ার কথা ছিল, জানুয়ারিতে ডাকসু হওয়ার কথা ছিল। ইতিমধ্যে আমাদের প্রক্টর স্যার উনি কিন্তু একবার ঘোষণাও দিয়েছেন যে ফেব্রুয়ারিতে ডাকসু হবে। তো এই যে ঘোষণা আবার পিছানো, এটার কিন্তু কোনো জবাব নাই, কোনো সদুত্তর নাই। বিডিএস ও এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি লেখা বন্ধ সহ 5 দফা দাবিতে সারা দেশে চলছে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের কর্মবিরতি। দাবি আদায়ে দেশের সব হাসপাতালের বহির্বিভাগ ও চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বার বন্ধ রয়েছে। অব্যাহত আছে চলমান একাডেমিক শাটডাউনও। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের রায়কে ঘোষণাকে কেন্দ্র করে 5 দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ইন্টার্ন চিকিৎসকদের অবস্থান কর্মসূচি চলছে। বিডিএস ও এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি লেখা বন্ধের দাবি জানান আন্দোলনকারীরা। একই দাবিতে কুমিল্লাতেও চলছে কর্মবিরতি। সকালে কুমিল্লা মেডিকেল, সেন্ট্রাল, ময়নামতি ও ইস্টার্ন মেডিকেল কলেজের ডাক্তার ও শিক্ষার্থীরা এতে অংশ নেয়। সিলেটে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারদের কর্মবিরতি ও বিক্ষোভ হয়েছে। সকাল থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, রাগিন রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে এ বিক্ষোভ শুরু হয়। অনতিবিলম্বে সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। পুরা ডাক্তার হলে এটা যে না ভালো একটা ডাক্তারের চিকিৎসা করিয়া ব্রেন জো করিয়া ভালো একটা ডাক্তার হইয়া ডাক্তারিও করতো, ওটাও আমার। কাউন্টার বন্ধ, এখন তো অনেক কষ্ট করে আইছি সমস্যা নিয়ে। এখন তো দেখি ডাক্তাররা ধর্মঘট চলতেছে। বিভিন্ন ধরনের ডিপ্লোমা ডিগ্রি করে বা ইভেন কিছু আরএমপি ডিগ্রি করেও ডাক্তার পদবি ব্যবহার করে। এটা বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে এই ধরনের কোনো নজির নাই। আমাদের ছাত্ররা যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, এর দাবি না মানা পর্যন্ত, অর্থাৎ আগামীকালে যে রায়টা হবে আমরা আশা করব আমাদের সরকারের সুবুদ্ধির উদয় হবে। এছাড়া রাজশাহী, খুলনা, টাঙ্গাইল, বরিশাল সহ বিভাগীয় ও জেলা শহরের মেডিকেলগুলোতে চিকিৎসকদের কর্মবিরতি চলছে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকবে। বেলুচিস্তানের ট্রেনে হামলা, 450 যাত্রীকে জিম্মি। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। এবার বাণিজ্য সংবাদ। সূচক বেড়েছে দেশের পুঁজিবাজারে, কিছুটা বেড়েছে লেনদেনও। মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে 8 পয়েন্ট, উঠে এসেছে 5199 পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে 182টির দর, কমেছে 138টি, আর অপরিবর্তিত ছিল 77টির দর। লেনদেন হয়েছে 412 কোটি 52 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার, আর বেশি দর বেড়েছে এস আলম কোল্ড রোল স্টিলের শেয়ারের। অন্যদিকে ডিএসইতে বেশি দর হারিয়েছে বিদ্যুৎ খাতের সামিট পাওয়ার লিমিটেডের শেয়ার।
এরই সাথে শেষ করছি সন্ধ্যার ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাসিনার বাসভবন সুধা সদন সহ পরিবারের ৭ প্লট ফ্ল্যাট জব্দ, ১২৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ। ধর্ষণ বিরোধী গণপদযাত্রায় বাধা, পুলিশের লাঠিপেটা, শাহবাগে ত্রিচ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। নারী নির্যাতনের ঘটনায় অবশেষে রিঙ্কু রাসেল কারাগারে, আইন বাস্তবায়নে ঘাটতি দেখছেন বিশেষজ্ঞরা। পাঠ্যপুস্তক নিয়ে অপপ্রচার, কাগজ বাণিজ্যে জড়িত নন রাখাল রাহা, বলছে এনসিটিভি। অরাজকতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর অনন্য গল্প এল সালভাদর, বাংলাদেশের জন্য হতে পারে দৃষ্টান্ত। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।